তুমি তুমি কি বলছো প্রভা? তোমার কি মতিভ্রম হয়েছে? আমার পুত্রবধূ হয়ে আসবে ওই চাষার ঘর থেকে? যদি যোগ্যতা থাকে তাহলে আসতে দোষ কি? দরিদ্র হলে ওরাও তো মানুষ। কিন্তু আপনার মতামতটা কিন্তু আমি এখনো জানতে পারি। আমার ছেলের সঙ্গে বিয়ে হলে আপনার মেয়ে অসুখী হবে না। আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন? পরিহাস? আমি দিন দরিদ্র স্কুল মাস্টার। আমার মেয়ে আপনার পুত্রবধূ হয়ে আসবে এই যে আমি ভাবতেও পারছি না। 3 দিন পরে একটা লগ্ন আছে। আপনি সেই লগ্নেই সব টাকা ব্যবস্থা করবেন। আর টাকা পয়সার যদি কোনো অসুবিধা হয় আমার নাম করে সেরেস্তা থেকে 1000 খানেক টাকা নিয়ে যাবেন। তুমি এখনো ভেবে দেখো প্রভা। না ভেবে আমি কোনো কাজ করি না। সেটা তো আমিও জানি। যে মেয়ে জমিদারের ছেলের সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে কথা বলতে পারে আমি সে মেয়ের যোগ্যতার পুরস্কার দিতে চাই। আমি তাহলে টাকা নিয়ে যান। ওই সেরেস্তা থেকে টাকা নিয়ে যান। স্কুলঘরটা যদি ভেঙে দিয়ে থাকে। ইন্দ্রাণী আমার জমিদারের পুত্রবধূ হবে। ইন্দ্রাণী আমার জমিদারের পুত্রবধূ হবে। কল্পনারও বাইরে। মানুষের উপরটা দেখে বিচার করা যায় না। আমাকে গাধা বলিস কেন? বদমাশ জানোয়ার কোথাকার। এখন আমি যদি তোকে ধরে আচ্ছা করে জুতিয়ে দিই, বাবুর হাসি দেখো না। দাঁড়া শুয়োর, তোর হাসি আমি বার করছি। বড় ভাই পরনে ছেঁড়াটা না, আর তুই কোন লজ্জায় ছুটকট পড়েছিস? বদমাশ ছুছো কোথাকার। মারবো তোর মুখে লাথি। দাঁড়া, তোর হাসি আমি বার করছি। বাজি বদমাইশ, এত বড় বুকের ফাটা তোর। আমি এত বড় বুকের ফাটা তোর। আমার ফোটা তুই লাথি মারিস, তোকে আমি জানতে বুঝে আর করবো না ছোট রাজা, তোর পায়ে পড়ি আর করবো না। আবার যায়। তোমাকে আমি বলে দিচ্ছি আর কোনদিন তুমি ওর গায়ে হাত তুলবে না। আমি বলে দিচ্ছি বাবা। তোমাকে আমি বলে দিচ্ছি বাবা। হয় না, হাতে পায়ে শিকল লাগিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখো। নইলে আবার যেদিন ধরবো হাড় মাংস আলাদা করে দেবো। মনে রেখো। হ্যাঁ, এখানে কেউ আমাকে ভালোবাসে না। বাবা মারে, ছোট রাজা মারে, এমনকি রাজনী বাবুর কেউ আমার হাতে গরম জল ঢেলে দেয়। কিন্তু কেন কি করেছি আমি কি করেছি? আমি জানি না আমি এদের কি করেছি। আমি জানি না আমি এদের কি ক্ষতি করেছি।
বুঝলাম না। প্রতিপত্তি, অর্থ, মান, প্রতিপত্তি, জমিদারি, জমিদারি সবই আমার করায়ত্ত, কিন্তু শান্তি কোথায়? কিন্তু শান্তি কোথায়? আমি কোথায় পাবো? শান্তিটা আমি কোথায়ও পাইনি, কোথায়ও পাইনি। বয়স বাড়লে বয়স বাড়লে নানা নানা রকম রকম উপসর্গ দেখা দেয়। এই বয়সে এই বয়সে। ডাক্তার, আচ্ছা ডাক্তার বলুন। আপনি তো 5 বছর বয়স থেকে আবার চিকিৎসা করছেন। আপনি তো 5 বছর বয়স থেকে আমার হাবার চিকিৎসা করছেন। বুদ্ধিবৃত্তি নষ্ট হলো কি? হঠাৎ ওর বুদ্ধিবৃত্তিটা নষ্ট হলো কি করে? চৌধুরী সাহেব, দেখুন চৌধুরী সাহেব, কয়েক মাস পরেই জন্মিবার কয়েক মাস পরেই কঠিন অসুখ হয়। ওর কঠিন অসুখ হয়। এই অসুখে সেই অসুখেই মস্তিষ্কের ওর মস্তিষ্কের কোষগুলো, সেলগুলো সেলগুলো নষ্ট হয়ে যায়। আবার ভালো হওয়ার কোনো আশাই নেই। হ্যাঁ ডাক্তার। আচ্ছা তাহলে কি আমার হাবার ভালো হবার কোনো আশা নেই? না। যে ছেলে 5 বছর বয়সে ইংরেজি কবিতা আবৃত্তি করতে পারত, যে ছেলে আমার 5 বছর বয়স থেকে ইংরেজি কবিতা ইংরেজি কবিতা আবৃত্তি করতে পারতো, আবৃত্তিতে নাম ইংরেজিতে নাম লিখতে পারতো, ঘর করে কবিতা ঘর ঘর করে সে ইংরেজি কবিতা পড়তে পারতো, হঠাৎ তার বুদ্ধিবৃত্তি হঠাৎ তার বুদ্ধিবৃত্তিটা নষ্ট হয়ে গেল। বুদ্ধির অগম্য। এই যে বুদ্ধির অগম্য। আবার জন্য অহরহ আমার পিঠে পড়ছে ডাক্তার। কর্তব্যের চাবুক অহরহ আমার পিঠে পড়ছে ডাক্তার। আমারই অবহেলায়, আমারই অবহেলায় ওর জীবনটা নষ্ট হয়ে গেল। আমি সেদিন যৌবনের নেশায় অন্ধ হয়েছিলাম। তাই আমি সেদিন হাওয়ার দিকে দৃষ্টি দিতে পারিনি। এ যে আমারই কর্মফল, আমারই কর্মফল, আমারই পাপের শাস্তি। বিষাক্ত ইঞ্জেকশন করে তিলে তিলে আমি আমার স্মৃতিশক্তি নষ্ট করে দিয়েছি। তার বিনিময়ে পেয়েছি প্রচুর অর্থ, আর পেয়েছি সুন্দরী রত্নপ্রভার যৌবন। তুমি কোথায় নিয়ে এলে বাবা? সারি সারি বস্তির ঘর, উচ্ছিত মেঘগুলো রং মেখে সংসেজে দরজায় দাঁড়িয়ে আছে। এরই নাম জীবন। মেয়েরা সিগারেট খাচ্ছে, বাচ্চানিতে ডাকছে। ছি, ছি, ছি। কি উচ্ছিত নরকের ছবি। এই নরকের মধ্যে আছে নন্দন কাননের পারিজাত মালা। যার বাড়িতে তোমাকে আমি নিয়ে এসেছি, মেয়েটি একটা জুয়েল, সব বংশজাত আর উচ্চ শিক্ষিতা। কিন্তু মামা তুমি ধনী সন্তান। এই জীবনটাকে উপভোগ করার জন্যই তোমার জন্ম হয়েছে। চিত্ত সাধন করবে কারা? যাদের পেটে নাই ভাত, পরনে নাই কাপড়, নেই মাথা গোটবার একটু সাত খাই। মা জানতে পারলে অনর্থ বাঁধাবে। যাতে জানতে না পারে সে ব্যবস্থা আমি করে এসেছি চন্দন। আসবার সময় আমি দিদিকে বলে এসেছি এক বাড়িতে আমরা নিমন্ত্রণ খেতে বসে যাবো। হয়তো ফিরতে নাও পারি। মামা শিখেটা আমি খেতাম না, তোমার পাল্লায় পরে তাও শিখেছি। কিন্তু এই পতিতা পল্লীতে বললাম তো, পতিতা পল্লী বলতে তাদের বুঝায় এই মেয়েটি তাদের থেকে সম্পূর্ণ আলাদা। এই মেয়েটি তাদের সাথে সম্পূর্ণ আলাদা। দেখলেই বুঝতে পারবে মেয়েটি একেবারে ভিন্ন ধরনের। চন্দন চন্দন একটু বসো, আমি শিখে নিয়ে আসি। কিন্তু মামা আমি একা একা। আরে একা একা থাকতে হবে না চন্দন, একা থাকতে হবে না। আমি সানাকে পাঠিয়ে দিচ্ছি, ওর সঙ্গে আলাপ করলেই বুঝতে পারবে
আমার কথা সত্যি না মিথ্যে? শাহানা মুখার্জি। ও আপনার মামা বলেননি আমার কথা? আপনার মামা বলেননি আমার কথা? হ্যাঁ বলেছে, কিন্তু নীল? কি সুধা। সুধা। সুধা? হ্যাঁ ধরুন। কি মানুষ আপনার! কি মানুষ আপনি! ধরবেন তো। দেখুন আপনি বড্ড ছিলেন। আপনি বড্ড ছেলে মানে। আমার সঙ্গে আপনি আপনি করছেন কেন? নিন ধরুন বলছি। মদ আমি খাই না সানা দেবী। তাই বুঝি? নিন না। আমার যে বড্ড ঘুম পাচ্ছে। কি দেখছো অমন করে? তোমাকে তাই বুঝি? দুষ্টু ছেলে। মনে হচ্ছে তুমি কিছুই জানো না। দুগ্ধপোষ্য নাবালক। চন্দন, অপূর্ব সুন্দর। তুমি অপূর্ব সুন্দর। চন্দন, না তুমি অপূর্ব সুন্দর। তুমি যে অপূর্ব সুন্দর, জীবনে কোনো কিন্তু নয়। খেয়ে দেখো, স্বর্গীয় আনন্দ পাবে। খাও লক্ষ্মী। না খেলে আমি কিন্তু জন্মের মতো রাগ করবো। খাও। খাও বলছি। খাও লক্ষ্মী। ভুট্টা জ্বলছে। গলার মধ্যেই তো আনন্দ। জলার মধ্যেই তো আনন্দ। সানা আমি আমি তোমাকে ভালোবাসি সানা। ভালোবাসো? কাছে এসো, কাছে এসো সানা। চন্দন, ও কে মামা? তুমি বাড়ির জন্য এখান থেকে আমি এক পাও লড়বো না। কিন্তু থাকতে চাইছেন থাকুন না। পড়ে যায়নি বাড়িটা? জলে তো আর পড়ে যাননি। ডন ফসকা, তুমি যেখানে খুশি সেখানে চলে যাও। আমি আজ এই সানার বাড়িতেই থাকবো। শানা, বলুন। কি যুক্তিটা হচ্ছে বাবা? আই এম জমিদার অব দ্য হলদপুর। আমার সঙ্গে মামলাবাজি হচ্ছে। আমি চলি শাহানা। ওর জন্য কোন রকম অসুবিধা না হয়। ভোর হলেই ওকে ট্যাক্সি করে পাঠিয়ে দিও। আমি তাহলে নিশ্চিন্ত মনে যেতে পারি। যান। আরে বাবা, আমি কি নাবালক নাকি? চলি চন্দন, তুমি কিন্তু খুব ভোরেই চলে যাবে। যা হোক শত হোক, তুমি হলেও ভদ্র বংশের ছেলে। যেখানে সেখানে রাত কাটানো উচিত নয়। তাছাড়া এই সমাজের মধ্যে আমারও তো একটা মান সম্মান আছে। আমি সব বিনয়ী। আমার মতো ভাগ্নে যেখানে সেখানে রাত কাটানো ঠিক হবে না। সানা, কথাটা একটু স্বরূপী অবগাহন করে আমি জন্ম হতে চাই, তৃপ্ত হতে চাই, জীবনটাকে মধুময় করতে চাই। ঠিক আছে, ভেতরে চলো, নাচ দেখবে।
যা আমি কল্পনাও করতে পারিনি। একটা শিক্ষিত মেয়ে। তুমি বিশ্বাস করো সৌমেন, আমি এর বিন্দু বিসর্গও জানি না। ওরা যে এইভাবে মতলব এঁটেছে আমি আর ঘুণাক্ষরেও টের পাইনি। ও, তুমি বলতেছো তোমার স্ত্রী নয়, শুধু স্ত্রী নয়, সঙ্গে ওই শ্যালকও আছে। হয়তো ওই ডাক্তারও জানে। আমি যদি আগে বুঝতে পারতাম আমার সঙ্গে ও জালিয়াতি করছে, আমার সঙ্গে চলে যাচ্ছে বিলাস, আমার বুকটা চলে যাচ্ছে। আমি স্বপ্নেও ভাবিনি আমার মেয়ে একটা জানোয়ারের হাতে পড়বে। বিয়ে যখন হয়ে গেছে, না, বিয়ে নয়, বিয়ে নয়, এর নাম প্রবঞ্চনা। ওই জালিয়াত বীরেন চৌধুরী আমার সঙ্গে প্রবঞ্চনা করেছে। ইন্দ্র আমার কাছেই থাকবে। আমার একটা অর্থ পঙ্গু ছেড়ে থাকলে তাকে কি আমি খাইতাম না, পড়াইতাম না? মাস্টারমশাই, চলে যাচ্ছে বিলাস, আমি হেরে গেলাম। আমি ওই অশুভ পশু শক্তির কাছে হেরে গেলাম বিলাস, আমি হেরে গেলাম। কাঁদবেন না মাস্টারমশাই, কাঁদবেন না। এর নাম বোধহয় বিধিলিপি। বিধিলিপি নয় বিলাস, বিধিলিপি নয়, হচ্ছে মানুষ নামক পশুদের ঘৃণ্য ষড়যন্ত্র। ইন্দ্রার জীবনটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য ওরা সুকারি কল্পিত ভাবে ষড়যন্ত্র করেছে। কিন্তু আমি তা হতে দেবো না। কিন্তু আমি হত্যা হতে দেব না। চাবুকের তলায়, ওই অশুভ পরিশক্তির চাবুকের তলায় আমি মাথা পেতে দেব না। মরতে যদি হয় মাথা উঁচু করে মরবো, তবু ওই বীরেন চৌধুরীর প্রবঞ্চনার ভাষা আমি গলায় পড়বো না, পড়বো না। বাবা, ছিঁড়ে ফেল ইন্দ্রা, ছিঁড়ে ফেল, ওই মালা তুই ছিঁড়ে ফেল। এ বিয়ে আমি মানি না, মানবো না। বাবা, তুই এখনো কুমারী, এই প্রবঞ্চনার নাম বিয়ে নয়। তোর মতো মেয়ের সঙ্গে ওই জানোয়ারটার বিয়ে হতে পারে না। আমি আবার তোকে বিয়ে দেব না, দিতে পারি তুই চিরকাল আয়ো বুড়ো হয়ে থাকবি। শাস্ত্র মতে ওর সঙ্গে আবার বিয়ে হয়েছে বাবা। ধর্মের চোখে, সমাজের চোখে আমি ওর বিবাহিত স্ত্রী। তুই ওকে চিনিস না হতবাদী, তুই ওকে চিনিস না। ও মানুষ নয়, মানুষ শুধু একটা জানোয়ার। না বাবা, ইন্দ্র, আমি সতী সাবিত্রী দময়ন্তীর দেশের মেয়ে। তাদের আদর্শে আমার আদর্শ। তুমি তো জানো বাবা, বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে সাগরে ভেসেছিল। এই ভাবাবেগ নিয়ে কাব্য নাটক রচনা করা যায় ইন্দ্র, কিন্তু বাস্তব জীবন ভাবাবেগের কোন স্থান নেই। জীবনটা কাব্য নয়, নাটক নয়, কঠোর বাস্তব। তুই দুদিনে হাঁপিয়ে উঠবি মা, তুই দুদিনে হাঁপিয়ে উঠবে। বোধহয় উঠবো না। সারা জীবন তোকে চোখের জলে বুক বাঁচাতে হবে। কাঁদবার জন্য ইন্দ্রাণীর জন্ম হয়নি বাবা। জীবন তোমার দুর্বিষয় উঠবে দিদি। সেই দুর্বিষহ জীবনের মাঝে মনে মনে আমি প্রার্থনা করব, এই করেছো ভালো নিঠুর, এই করেছো ভালো, এমনি ভাবে হৃদয়ে মোর তীব্র দহন জালো। কেউ ছিল না, কেউ ছিল না বাবা। কত
আশা ছিল, কত স্বপ্ন ছিল, তোকে বিয়ে দিয়ে একটু শান্তি পাবো, স্বস্তি পাবো। আমি 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 হেরে গেলাম ইন্দ্রা, আমি হেরে গেলাম। তোমরা কি এই রাস্তায় চলে যাবে দিদি? হ্যাঁ বিলাস, বাবার মনের অবস্থা ভালো না, আর ওরাও যখন নিয়ে যেতে চাইছেন। তোমার মনোবলের প্রশংসা করছি দিদি। অন্য কোনো মেয়ে হলে কেঁদে বুক ভাসিয়ে দিত। আমি এই ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের চলার পথ শুভ হোক দিদি, তোমাদের চলার পথ শুভ হোক। কি নাম তোমার? চুপ করে রইলে যে। নাম কি? আমার নাম না হাওয়া। ওটা আবার কোনো নাম নাকি? ভালো নাম নেই? থাকবে না কেন? তবে সেনাবে না, আমাকে কেউ ডাকে না, সবাই আমাকে হাওয়া বলে ডাকে। আর ওই যে ছোট রাজা আছে না, ছোট রাজা আমাকে গাধা বলে ডাকে। ছোট রাজা কি? তুমি তাও জানো না? ছোট রাজা হচ্ছে আমার ভাই। সবাই না তাকে জমের মতো ভয় পায়। চাবুক দিয়ে তোমাকে এমন মার দেবে না। ছোট ভাই তোমাকে মারে? মারবে না কেন? আমি তো গাধা। কে বলেছে তুমি? রাধুনি, ও বামন হরি আছে না, ও আমাকে গাধা বলে। হ্যাঁ, তুমি জানো আমার মাথার মধ্যে নাকি খালি সারের গোবর। লেখাপড়া একদম জানো না? জানবো কি করে? আমি নাকি এর আগে তুমি পড়বে আমার কাছে? না বাবা, পড়া না পারলে তুমি আমাকে চাবুক পেটা করবে। না না, আমি তোমাকে মারবো না। বলো তুমি পড়বে? না, তোমরা তো ও কথা সবাই বলে, আবার যখন পারবো না তখন পিঠ ফাটিয়ে ফেলবে। এই দেখো না, ওই দেখো ছোট রাজা কালো আমাকে জুতো পেটা করেছে। এইভাবে মারে মানুষকে? বারে, আমি কি মানুষ? আমি তো সেরা জানোয়ার। ঠিকই বলে, মানুষ কেউ তাকে ভালোবাসে না, এবার কেউ নেই। দাদা, ও পছন্দ হয়েছে তো? দেখো মামা, দেখো গাধাটার সঙ্গে সুন্দরের কি অপূর্ব মানিয়েছে। জাহাজের পিছনে ডোঙ্গা নৌকা, বাদরের গলায় মুক্তোর মালা। শোনো সুন্দরী, আমার সঙ্গে বিয়ে হবে শুনে তুমি নাকি আনন্দে নেচে উঠেছিলে, কিন্তু এ জন্মতে সেটা হলো না। আর গোটা 2 জন্ম নিয়ে তপস্য করে দেখো চন্দন চৌধুরীর জি হতে পারো কিনা। পাগল কোথাকার! কি বললি শুয়ার? আমি বাদর। বিয়ে করে বল ফুটাচ্ছে হারামজাদা। দাঁড়া পাঁচি, ফুটাচ্ছি বল। ওর পিছনে লুকানো হচ্ছে পাঁচি। বউ তাকে রক্ষা করতে পারবে? আর বলবো না ছোট রাজা, আমি নতি করে বলছি। তারা সাবধান চন্দন চৌধুরী, ওর গায়ে যদি তুমি হাত তোলো তাহলে জুতো তোমার পিঠেই পড়বে। তুই আমাকে জুতো মারবে শয়তানি? তুই নাই তো, বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে আপনি অথবা তুমি বলে কথা বলতে হয়। তোর নয় তো কি?
আমি তোর থামো। চিৎকার করবে না। তুমি অভদ্র হতে পারো, কিন্তু এ পাড়ার সবাই ভদ্রলোক বাস করে। তুমি না ওই ছোট লোকটার কান ধরে ভদ্রতা শিখিয়ে দাও। মেরে প্রমাণ করো তোমার আসল ক্ষমতা। কই মারো। এই অপমান তুমি মুখ বুজে সহ্য করবে চন্দন। এই অপমান তুমি মুখ বুঝে সহ্য করবে চন্দন। আমি অবাক হয়ে যাচ্ছি মামা। অবাক হবার এখন অনেক বাকি চন্দ্র চৌধুরী। তুমি যদি মনে করে থাকো প্রবঞ্চনার ফাঁস আমার গলায় পরিয়ে আমার বিশ্বাসকে তুমি বন্ধ করে দেবার চেষ্টা করেছো, তাহলে সেটা তোমার ভুল ধারণা। এতদিন আমাকে মেরেছি, গাধা বলেছি, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমার বউয়ের গায়ে হাত দিলে তোদের ঠ্যাং আমি ভেঙে ফেলে দেবো। আমি কি স্বপ্ন দেখছি? আমি কি জীবিত না মৃত? আমার মুখে শাসনের বলি। বাড়িতে চলো, দুদিনের মধ্যেই টাইট দিয়ে দেবো। কিন্তু ভারতের মেয়ে যত গর্জায় তত গর্জায় না করলে চন্দন। ওর মতো একটি ছেলেও আপনি খুঁজে পাবেন না। আমি তো অস্বীকার করছি না। না সুধাংশু বাবু, নগদ 50,000 টাকাই দিতে হবে। ও তাছাড়া চন্দন হচ্ছে এই হলুদপুর স্টেটের একমাত্র উত্তরাধিকারী। এত বড় বিরাট সম্পত্তির মালিক যদি বিনাপনে বিয়ে করে, লোকে যে আমাকে একেবারে নিন্দা করবে। হ্যাঁ, চন্দনই তো আমার এই উত্তরাধিকারী, একমাত্র অরিশ। কিন্তু আপনার হ্যাঁ আছে, তোদের না থাকারই মতো জড়বুদ্ধি সম্পন্ন। আরে ভালো করে কথাও বলতে পারে। যতদিন আছে জীবন মৃত অবস্থায় আছে। দয়া করে 5,000 টাকা কম করুন। এতে আমার ঘর বাড়ি বন্ধক দিতে, এতে আমার ঘর বাড়ি সব বন্ধক দিতে। আপনি আমাকে এই অনুগ্রহটুকু আপনি আমাকে ভগবান, ওই ভগবান আপনার মঙ্গল করবে। কিন্তু কন্যাদায় যে কি জিনিস, কন্যাদায় যে কি জিনিস, যার মেন আছে সে বুঝবে না। এক সময় বিষয় আসার আমার স্বামী ছিল, ভাগ্যদোষে আজ আমি পথের ভিখারি। ভাগ্যদোষে আজ আমি পথের ভিখারি। সে দেখবার দায় আমাদের নেই। এই অনুগ্রহ জমিদার ঘরের সম্বন্ধ করতে এলে অসুবিধা একটু হবে। যদি পুরোতে না পারেন তাহলে সমকক্ষ ঘরে মেয়েকে বিয়ে দেবে। বড় আশা করে আমি এসেছিলাম, ওই ভগবান আপনাদের প্রচুর অর্থ দিয়েছেন। অন্তত 5,000 টাকা কম হলে, অন্তত 5,000 টাকা কম হলে আপনাদের কোনো ক্ষতি হতো না। আপনাদের কোনো ক্ষতি হতো না। পক্ষান্তরে আমার মতো কন্যাদায়গ্রস্ত গরিব, আপনি অযথাই কথা বাড়াচ্ছেন। আচ্ছা প্রভা, একটা আপোষ সভা করে নিলে হয় না? উনি তো বিপদগ্রস্ত। আমার কোনো কাজের মধ্যে তুমি নাক গলাতে আসবে না। কিন্তু 50,000-এর একটা পয়সা, 50,000-এর একটা পয়সা যদি কম হয় তাহলে অন্যত্র আমি চন্দনের দিয়ে দেবো। বেশ, আপনার যখন দয়া করতে চাইছেন না, আমার যে কি দুঃখ ভগবানও বুঝেন না, তাই ভগবানও বুঝবেন না। আগামী মাসের 5 তারিখে, তাহলে আগামী মাসের 5 তারিখে
আমার আপত্তি নেই। এর মধ্যে সময় করে একদিন এর মধ্যে সময় করে একদিন করে আসতে ওই আশীর্বাদকে পড়ে আসবে। হ্যাঁ চিঠি দিয়ে যাবেন কিন্তু হ্যাঁ, চিঠি দিয়ে যাবেন কিন্তু। নইলে আমি গরিব মানুষ, বড় অসুবিধায় পড়ে বড় অসুবিধায় পড়ে যাবে। আচ্ছা, আমি চলি। নমস্কার। কেন যে হাত ধরে ছেলে বিয়ে দিতে যাচ্ছে বুঝি না কেন যে এই হাত ধরে ছেলেকে বিয়ে দিতে যাচ্ছ আমি বুঝি না বাবু। বুঝবার চেষ্টা করেছি বলবার চেষ্টা করেছো কোনোদিন? তার মানে ছেলে যে মরে গেছে সে খবর রাখ ছেলে যে আমার মরে গেছে সে খবর রাখো। তো খালি তারও তো শুধু খালি আল্লাহ দিতে। বাজে বকো না। আমার ছেলে চেষ্টায় মরে গেলে আমার ছেলে চেষ্টা মরে গেলেও ওই নর্দমার জল কখনো খাবে না। আসলে ওকে তুমি দু চোখ আসলে ওকে তুমি দু চোখে দেখতে পারো না। দেখো প্রভা, থামো। তোমার স্নেহ তোমার স্নেহ মমতার জল যে কোন দিকে গড়াচ্ছে জানতে আমার বাকি নেই জানতে আমার বাকি নেই। একটা কথা তুমি তবে একটা কথা তুমি মনে রেখো, দেবতার নৈবেদ্য দেবতার নৈবেদ্য কুকুরের ভোগে কোনোদিনও লাগবে না। মানুষ যে কেন সংসার ধর্ম করে তা আমি বুঝি না। কি সুখ আছে এই সংসারে। আমি ওই ভগবানের কাছে দিবারাত্রি প্রার্থনা করি, আর কেন ঠাকুর এবার আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। কেমন আছো বীরেন্দ্র? ও সৌমেন, বসো বসো। না না বসবো না। তারপর তোমার আবার কি খবর? বউটি মোটামুটি মানিয়ে নিয়েছে তো? তাছাড়া উপায় কি সৌমেন বলো? হিন্দু ঘরের মেয়ে হিন্দু ঘরের মেয়ে, স্বভাবতই ওরা ধর্মভীরু হয়। তাছাড়া ওর বাবার এমনও কোনো সম্পত্তি নাই যে সেখানে কাটাবে। তাই বাধ্য হয়ে সেদিন বিয়ের আসরে মেয়েটিকে দেখে আমার কিন্তু অন্য ধারণা জন্মেছিল। কি রকম? এই মেয়ে কাঁদবার জন্য জন্মায়নি, নইলে পাত্র বদল হয়েছে শুনে কান্নাকাটি বেঁধে চারিদিকে যখন কান্নাকাটি বেঁধে গেল, আমার তীর্যক দৃষ্টি দিয়ে আমি দেখলাম এতটুকু উদ্বেগ বা উৎকণ্ঠাও হয়নি। ও হয়তো ঠিক ব্যাপারটা তখন বুঝতে পারিনি। আরে পেরেছিল, কারণ পাড়ার একটি মেয়ে যখন ওর হাত ধরে বলছিল উঠে আয় হতভাগী, তোমার বৌমা ধীর কণ্ঠে বলল ঘর দুটো আমার প্রয়োজন। প্রয়োজন হ্যাঁ, আমার দরকার। দরকার হলেই তো আর সবকিছু পাওয়া যায় না। পাওয়ার জন্য আমি চেষ্টা করব। তোমাকে অন্য ঘর ছেড়ে দেওয়া হয়েছে। ও ঘরে আমার চন্দন থাকে। চন্দনের ঘর তো আর আমি তোমাকে দিতে পারি না। কেন? তাহলে কি তুমি আমার কাজের কৈফিয়ত চাচ্ছ? আমার কাছে তুমি কৈফিয়ত আমি চাই। আমি শুধু জানতে চাইছি একটি পিতার ঔরসজাত দুটি সন্তান, একজন খায় পোলাও পরমাণু, আর একজনের কেন পড়াশোনা জুটবে না? আর একজনের কেন পোড়া রুটিও জুটবে না? ইন্দ্রাণী! একজন পরে দামি দামি স্যুট, আর একজনের পরনে ছেঁড়া তেলা, একজনের ভয়ে দাস দাসী সদা সন্ত্রস্ত, আর একজনের হাতে রাধুনি গরম জল ঢেলে দেয়। কেন? কেন এই বৈষম্য? তুমি উত্তেজিত হয়েছ মা। উত্তেজনার কারণ ঘটেছে বলেই আমি উত্তেজিত হয়েছি। কিছুতেই ছোট ছেলের অগ্রাধিকার। সব কিছুতে ছোট ছেলের অগ্রাধিকার। কেন? বড় ছেলে এবং সে কেউ বড় ছেলে বংশের কেউ নয়। ছোট লোকের মেয়েকে বলে দাও খুশি হয় নিস্তরের ঘরে থাকবে, আর না হয় যেখানে খুশি সেখানে চলে যাবে। চলে যাবার জন্য আমি আসি। শুনেছ হারামজাদির মুখের ভাষা? দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। আমি তোর মুখ দর্শন করতে চাই না। উচ্চ বংশের মেয়েরা নাকি শান্ত সংযত কণ্ঠে কথা বলে? তুমি কি মরেছো না তুমি বেঁচে কি মরেছো না বেঁচে আছো? একটা ছোট লোকের ব্যক্তি আমাকে জানায় তাই বলছে, আর তুমি জগন্নাথের মতো দাঁড়িয়ে আছো। শোনো ইন্দ্রাণী, শোনো ইন্দ্রাণী, ওই নিচের ঘরে তিনতলা দক্ষিণ দিকে ঘর দুটোই আমার প্রয়োজন। কিন্তু আপনার বড় ছেলের জন্য চারখানা ধুতি, আপনার বড় ছেলের জন্য চারখানা ধুতি, দুটো পাঞ্জাবি গেঞ্জি আনিয়ে দেবেন এবং দুটো গেঞ্জি আনিয়ে দেবেন। ছোট ছেলে যা আর হাত খরচ শুনুন, পায় আপনার ছোট ছেলে যা হাত খরচ পায় তাই দিতে হবে। এখন থেকে বড় ছেলেকেও তাই দিতে হবে। তোমার পর্দা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। তোমার স্পর্ধা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। স্পর্ধা? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি? নতুন বয়সে
নতুন বউ হয়ে এসেছো, আবেদন নিবেদন নয়, অনুকম্পা নয়, দাবি দরকার প্রয়োজন। জানো এই মুহূর্তে আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। বোধহয় পারেন না। ইন্দ্রাণী, বাড়ির প্রতিটি ইটের মধ্যে আমার আইনত অধিকার। বিবাহিত জ্যেষ্ঠ পুত্রের অগ্রাধিকার আইনত গ্রাহ্য। বিবাহিত জ্যেষ্ঠ পুত্রের অগ্রাধিকার আইনত গ্রাহ্য। তুমি আমাকে তুমি আইন দেখাচ্ছ। তুমি আমাকে আইন দেখাচ্ছ। না বাবা, আপনি তাড়িয়ে দেবার কথা আপনি তাড়িয়ে দেওয়ার কথা বলছি না, আমি পরিশ্রম করেছি তোমার জন্য। মার্জনা করেন। আমাকে মার্জনা করে ইন্দ্রা, তোমার অবাধ্য। আর কখনো তোমার অবাধ্য হব না। এই আমি এই তোমার মাথা ছুঁয়ে বলছি, যখন যা বলবে আমি নির্বিবাদে তা মেনে নেব। জৈবিক ক্ষুধা আছে, থাকবে, এবং সেটা দোষের কিছু নয়। সাধারণের মধ্যে তো বাহুমূলে ধরা দিয়ে তোমার এই সবল বাহুমূলে ধরা দিয়ে আমার নারী জীবন সার্থক করি। ইন্দ্রা, আজ তুমি এমন আরম্ভ করলে কাল তুমি এমন আরম্ভ করলে সংযত রাখা মুশকিল। নিজেকে সংযত রাখা মুশকিল হচ্ছিল। কিন্তু মানুষ তো পশু কিন্তু মানুষ তো পশু নয়। বললে তুমি রাগ করলে? আইন না ইন্দ্রা, কালকের ব্যবহারের জন্য আমি অনুতপ্ত। কালকের ব্যবহারের জন্য আমি অনুতপ্ত। পরিশ্রমকারী আমি কঠোর পরিশ্রম করে সুপ্ত প্রতিভাকে আমি তোমার সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে চাই। সমাজের উন্নতি অভাব এই 6 মাসের উন্নতি অভাবনীয়। তোমাকে বড় হতে হবে। তোমাকে বড় হতে হবে, অনেক অনেক বড় হতে হবে। তোমার দয়া আমার নবজন্ম তোমার দয়ায় আমার নবজন্ম হচ্ছে ইন্দ্রা। থেকে আমি ধীরে ধীরে আলো পথে এগিয়ে ধীরে ধীরে আমি আলোর পথে এগিয়ে চলেছি। মনে হচ্ছে আমার চোখের সামনে নতুন জগৎ, নতুন দিগন্ত, নতুন অনুভূতি। হ্যাপি বার কবিতাটা মুখস্থ হয়েছে? হ্যাঁ, বলবো। হ্যাঁ বলো। I was before the money. I was happy all the day. I never said an ugly word, but smiled and stuck to play. And now, at last, the sun is going down behind the wood, and I am very happy, for I know that I have been good. সুন্দর হয়েছে। আচ্ছা বাংলা কবিতা আচ্ছা আচ্ছা বাংলা প্রাণপণে ঘুমালে বীরের দল, নিত্য সেদিন জ্বালালো শ্মশানে মুক্তির হমানল। নিজেরে সেদিন নিঃশেষ করে মিলায়ে গেলে যে আলো, সেই আলোকে রক্ত শিখায় বিলায় রাতের কালো। থামলে কেন? বলো। সেদিনের সেই মৃত্যু ধ্যান আচ্ছা ইন্দ্রা, সেদিন তুমি বললে ইংল্যান্ডের জনসংখ্যা নাকি মাত্র 5 কোটি। তাহলে কি করে ওরা আমাদের এই 40 কোটি মানুষকে এতদিন পরাধীন করে রেখেছিল? আমাদের জাতীয় চেতনার অভাব ছিল। তাই নয়, শুধু তাই নয়, কায়েমি স্বার্থ বজায় রাখার জন্য কায়েমি স্বার্থ বজায় রাখার জন্য সন্ন্যাসী বেঈমান কিছু স্বার্থন্বেষী বেঈমান সহযোগিতা করেছে। ওদেরকে সাহায্য করেছিল। তারা কারা? কিন্তু তারা কারা? দেশীয় রাজন্যবর্গ, দেশীয় রাজন্যবর্গ, জমিদার জোরদার মহাজন। জমিদার জোরদার মহাজন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাধ্য হতো না তা না হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাধ্য হতো না পদানুত্তর সেট করে আবদ্ধ রাখা। ভারতকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে। কিন্তু 57 খ্রিস্টাব্দে 82 আমাদের কার হবে জানো? কেন? কর্তাবাবু একবার কর্তা বাবু একবার হাবাকে ডাকছে। কে বলে দাও, দেখা হবে না। তুমি যে আমাকে একেবারে অবাক করলে বৌদিমণি। 3 দিন এসে ফিরে গেছে। পরপর 3 দিন এসে আমি ফিরে গেছি, আবার আজও বলছে দেখা হবে না। বাজে বকো না। গিয়ে বলো কারো গিয়ে বলে কারোর সঙ্গে দেখা হবে না। জানো ওই ছেলেকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি। তুমি কি জানো ওই ছেলেকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি? ওর মা মারা যাবার পর ওকে আমি কাছে করে শুয়েছি। বিয়ের আগের দিন পর্যন্ত ও আমার কাছেই ঘুমিয়েছে। আগে কি করেছো? আগে কি করেছো না করেছো সেটা জেনে আমার দরকার নেই। ওকে নিয়ে আমি সাধনা করি। ওকে নিয়ে আমি সাধনা করছি। বলে দিও তোমার কর্তা বাবুকে বলে দিও দেখা হবে। ওর সঙ্গে এখন কারো দেখা হবে না। সাধনা করছি। সাধনা করছে? আরে শালা, সব সাধনা নয় তো। নিশ্চয়ই তাই। আমাকে খুন করি ওই হাবাকে খুন করে মৃতদেহটা নিয়ে তার মৃতদেহকে নিয়ে সে সব সাধনা করছে ওই শয়তানি। আমি এক্ষুনি গিয়ে বলছি। আমি এক্ষুনি গিয়ে আমার কর্তা বাবুকে বলছি।
এই এতটুকু অন্নপ্রাশনের বাটির মতো 4টে বাটি দিয়েছি আর পাতলা দুখানা থালা আর গহনাগুলো এমন হালকা কি বলবো আর তোমাকে। গরিব মানুষ, যা দিয়েছি তাই তো যথেষ্ট। ঠেলে ধরতে যারা পারে না তাদের কেউতে ধরতে আসার সাথ কেন? তাই বুঝতে পারছো না গরিবের কি জ্বালা। তুমি বুঝতে পারো? পারি। আমরা একদিন দরিদ্র ছিলাম, সেই অপরাধে তোমার পিতা আমাকে প্রত্যাখ্যান করলেন। নইলে তুমি তো আমার ঘরেই যেতে। লোভ তাহলে এখনো আছে দেখছি। প্রভা, একদিন তুমি আমার সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলে, আজ চলো আমরা দূরে দূরে বহু দূরে কোথাও পালিয়ে যাই। প্লিজ শেখর, প্লিজ। মা, তোমার চোখে এখনো সমুদ্রের তরঙ্গ, তোমার মুখে কামনার ছবি আমি দেখতে পাচ্ছি। আমি একান্তই তোমাকে ভালোবাসি প্রভা। ছাড়ো ছাড়ো আমাকে শেখর। মা, মান ইজ্জত কি জিনিস জানবে কেমন করে? আশা বুঝু বলছো কেন? ওর বাবা নাকি এক সময় জমিদার ছিলেন। হ্যাঁ, জমিদার নামেই তাল পুকুর, এখন আর ঘটি জমে না। বলি সঙ্গে মতো দাঁড়িয়ে আছো কেন? কি বলবে বলো? বাবার অসুখটা বেড়েছে। অসুখ বাড়লে আমি কি করব? আমি কি ডাক্তার? বাবা আপনাকে ডাকছেন। সুস্থির হয়ে যে কোথাও দাঁড়িয়ে দুদণ্ড গল্প করব তারও উপায় নেই। চলো শেখর, চলো তোমার রুগীকে দেখে আসবে। এসো চলো দেখে আসি, তবে বেশি দিন আর আশা করা যায়। এসো আমার সঙ্গে। বাবা যদি আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতেন, দিন রাত এই বাক্য যন্ত্রণার চেয়ে সহ্য হয় না। উঠতে বসতে লাঞ্ছনা গঞ্জনা, সারাদিন শেষে মাতাল হয়ে বাড়িতে ফিরে। অথচ সে কথা আমি কাউকে বলতে পারছি না, কাউকে বলতেও পারছি না, কাউকে বলতে পারছি না। দাদা, তুমি তোমার এই অবস্থা? শরীরটা ভালো যাচ্ছে না রে। বসো দাদা, বসো। একই চেহারা হয়েছে তোমার। তুমি কবে ছাড়া পেয়েছো দাদা? সপ্তাহ খানেক হলো। জেলে থাকতে বাবার চিঠি পেয়েছিলাম। হলুদপুরে নাকি তোর বিয়ে হয়েছে। তাহারে এই রক্ত শুধু আমার নয়, এই রক্ত শুধু আমার নয় রে। এই রক্ত শহীদের রক্ত, এই রক্ত শহীদের রক্ত, বিপ্লবী তরুণ সমাজের, আর বিপ্লবী তরুণ সমাজের রক্ত। বাঘাযতীন, মনোরঞ্জন, নিরঞ্জন চিত্তপ্রিয়েরা বুকের রক্ত তারা ঢেলে দিয়ে গেছে রে। দাদা তুমি চুপ করো, দাদা তুমি চুপ করো, দাদা তুমি চুপ করো। আমার বুকে আগুন জ্বলছে স্নেহ। বিজলি জেলে নিরস্ত্র রাজবন্দীদের উপর নির্মম ভাবে গুলিয়ে চালিয়ে তোরা আমার চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েছে কত কত যুবক ভাইরা। দাদা, এই লোকটা আমার দাদা। মা জেলে ছিল না? হ্যাঁ, অসুস্থ হয়ে বাড়িতে এসেছে। দাদা, মা প্রণাম করো। জেল ফেরত আসামি আমার বাড়িতে কেন? আমি দেশের জন্য হোক আর যার জন্য একটা ব্যবস্থা করে দেব। কেন জানি না, তোমাকে যে আমার বড় আপন বলে মনে হয়। আপনার অনুগ্রহের কথা আমার চিরদিন মনে থাকবে কাকা বাবু। আমার দাদাকে যে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমার দাদা যদি মরে যায়
তাহলে এই পৃথিবী যে আমার কাছে অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। ওই স্নেহলতা কিন্তু ভারী সুন্দর, অপূর্ব সুন্দর ওর দেহ, অপূর্ব সুন্দর ওর দেহ, কি সুন্দর মুখশ্রী। I will try for স্নেহলতা। শঙ্করকে ইন্দ্রাণী খুন করেছে? আমার তো তাই মনে হয়। আমার তো দারোগা বাবু তাই মনে হয়। এটা না একটা ডাইনি। ওই মেয়েকে কাঁচা মশলা গড়গড় করে খেতে দেখেছি। আবার শুধু কাঁচা মশলাই নয়, আবার কাঁচা মাছ তুলতে গিয়ে ওটা বাদ দিয়ে সে গপ করে খেয়েছে। নিশ্চয়ই রাত্রিবেলায়। আজকে হ্যাঁ বাবু, তুমি গাঁজা খাও রামু? গাঁজা তো খারাপ জিনিস না, স্বয়ং মহাদেবও খেতে। তাছাড়া গাঁজায় বুদ্ধির জটগুলো খুলে দেয়। আমি তো সিগারেটের মধ্যে রোজই খাই। আমিও না রোজ সন্ধ্যাবেলায় ওই বাগানটার পাশে বসে বিড়ির মধ্যে ভরে দু একটা টান দেই, অবশ্য লুকিয়ে লুকিয়ে দারোগা বাবু। নিশ্চয়ই খাবে। হ্যাঁ, আমি যাই বাবু, দেরি হয়ে যায়। দেরি হয়ে গেলে ওই দোকানটা আবার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে মাল আর পাওয়া যাবে না। কিন্তু দারোগা বাবু, একদিন যদি আমি না খাই, আমার যেন কেমন একেবারে দমটা একেবারে বন্ধ হয়ে যায় দারোগা বাবু। আপনার একটা কথা আমার মনে সন্দেহের উদ্বেগ হচ্ছে। আপনার একটা কথা আমার মনে সন্দেহের উদ্বেগ হচ্ছে, সেটা হচ্ছে স্বাভাবিক ছিল। যে ছেলে 5 বছর বয়স পর্যন্ত স্বাভাবিক ছিল, ইংরেজিতে নিজের নাম, ইংরেজিতে নিজের নাম, বাপের নাম, কবিতা আবৃত্তি করতে, ইংরেজি কবিতা আবৃত্তি করতে পারত, হঠাৎ সে জড়বুদ্ধি হয় কি করে? সে বিষয়ে আমিও চিন্তা করছি। হ্যাঁ চলুন, হ্যাঁ চলুন, যেতে যেতে ব্যাপারটা আমরা আলোচনা করি। যেতে যেতে ব্যাপারটা আমরা দেখা হবে কি করে? আচ্ছা ইন্দ্রা, আমাদের চন্দন নাকি বিয়ে করেছে? হ্যাঁ, বড় শান্ত মেয়ে, সাত চরে মুখের আড়ি, দিন রাত শুধু কাঁদে। ও জানে না এই নিষ্ঠুর পৃথিবী ওর কান্নার কোনো দাম দেবে না। প্রায় 1.5 বছর হয়ে গেল বাইরের কারোর সঙ্গে আমার দেখা হয়নি। বড় ইচ্ছে হয় প্রণাম করে বাবার সামনে দাঁড়াতে। মাকে গিয়ে বলতে ইচ্ছে হয়, তোমার অত্যাচারে আমি জানোয়ার হয়ে যাইনি মা। চন্দনকে কিছু বলতে ইচ্ছে হয় না? চন্দন, তুমি জানো ইন্দ্রা, আমার বেশ মনে আছে আমাদের চন্দনের যখন জন্ম হয় তখন আমার আনন্দ দেখে কি। মাকে আমি তখন বারবার বলেছিলাম, মা ভাইকে আমার কোলে দাও, মা ভাইকে আমি একবার কোলে নেই। ওসব কথা ভুলে যাও। ভুলতে তো আমিও চাই ইন্দ্রা, কিন্তু স্মৃতির পাতায় জল জল করে ভেসে ওঠে, আমার চোখের সামনে ভেসে ওঠে। আর একটা কথা, ওই ডাক্তার শয়তানটাকে আমি 2 চোখে সহ্য করতে পারি। ওকে দেখলেই কেমন যেন আমার ভেতর থেকে ঘেন্না জন্ম। কেন? তোমার অসুখের সময় জোর করে ইনজেকশন দিতে বলে? না ইন্দ্রা, শুধু অসুখের সময় নয়,
ভালো থাকতেও শয়তানটা আমাকে জোর করে ইনজেকশন দিয়েছে। সুস্থ অবস্থায়? হ্যাঁ, সুস্থ অবস্থায় ইনজেকশন দিয়েছে কেন? তা আমি কি করে বলবো বলো? রামুদা বলতো শরীর নাকি আরো ভালো হবে, অথচ আমার ঠিক মনে আছে ওই ইনজেকশন দেওয়ার পরে আমি আরো অসুস্থ বোধ করতাম। রামুদা কিছু বলতো না? কি বলবে বলো? রামুদাটা আরো সমর্থন করতো। ইনজেকশনের ভয়ে আমি যখন পালাতাম ও আমাকে জোর করে ধরে নিয়ে আসতো। কারা যেন আসছে, তুমি ঘরে যাও। আর কতদিন তুমি আমাকে আড়াল করে রাখবে ইন্দ্রা? বাইরের পৃথিবীটাকে দেখার জন্য আমার ভেতরটা বলো। আমার দাদা স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল। তারপর তিনি জেলেও গিয়েছিল। সে কথা তো তোমাকে বলেছি। দাদা অসুস্থ হয়ে জেল থেকে ছাড়া পেয়ে এখানে এসেছিল। হ্যাঁ, কিন্তু মা তাকে থাকতে দিলে না। চোখের জল ফেলতে ফেলতে দাদা আমার চলে গেলেন। এতটুকু সাহায্য আমি দাদাকে করতে পারলাম না। তোমাদের কান্না দেখলে স্নায়ুতন্ত্রে আমার উত্তেজিত হয়ে ওঠে। বাংলাদেশের মেয়েগুলো যেন কান্নার জন্য জন্মেছে। দিদি, কান্না নয় হতভাগী, কান্না নয়, প্রতিবাদ করতে হবে। জোর করে আদায় করতে হবে মানবিক অধিকার। যারা তোকে পদে পদে লাঞ্ছিত করেছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরাও মানুষ। বলি বাচ্চা, নিজে তো সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছো, আবার ওর কানে পুষ্পান্ত দিচ্ছ কেন? তোমাকে আমি কি করবো জানো? মা, সংসারে কোনো কাজেই তোমাকে পাওয়া যাবে না। দিন রাত শুয়ে থাকবে, আর তা না হলে বই নিয়ে বসবে। আমাকে তুমি ক্ষমা করো ইন্দ্রা। মাঝে 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 তোমার সঙ্গে আমি অনেক কঠোর ব্যবহার করেছি। তুমি তুমি পায়চারি করে সমস্ত রাত কাটিয়ে দিয়েছো। আমি শুয়ে শুয়ে সবই লক্ষ্য করেছি। কিন্তু তুমি বিশ্বাস করো, যা করেছি আমি তোমার মঙ্গলের জন্যই করেছি। আমি জানি ইন্দ্রা, যৌবনের উদ্যম রক্তস্রোত আমার প্রতিটি শিরায় উপশিরায় সমুদ্রের ঝড় তুলেছে। ইচ্ছে হয়েছে তোমার ওই সুকোমল দেহটা তোলে পিষে একাকার করে দে। দাওনি কেন? ভয় হতো বলে। ভয়? কিসের ভয়? তোমার কঠোর ব্যক্তিত্বের ভয়। সঞ্চারিত হয়ে আমাকে পরিপূর্ণ করেছে। তোমার জ্ঞানের শিখায় পরিপূর্ণ হয়েছে আমার জীবন। আমি ধন্য, আজ আমি পূর্ণ। আজ আমাদের দাম্পত্য জীবনে প্রথম রজনী। স্বাগতম, সুস্বাগতম। এসো এসো মম কুঞ্জের নব ঘনশ্যাম। একদিন কেটে যাবেই যাবে, আবার দেখা দেবে নবীন সূর্য। এই সেই দিনের অপেক্ষায় আপনি থাকুন। কবে কেটে যাবে দুর্যোগের কালো মেঘ? ওই আকাশের উজ্জ্বল তারাগুলোকে অহংকারের কালো মেঘ আচ্ছন্ন করে রেখেছে। ঝড় ছুটে আসছে এই গরিবের স্নেহের অপমৃত্যু ঘটাতে। গরিবের স্নেহের অপমৃত্যু ঘটাতে। আমি তোকে কোথায় পাঠালাম মা? আমি তোকে কোন সাগরে বিসর্জন দিলাম? জ্বলে যাচ্ছে আমার বুকটা, যে জ্বলে যাচ্ছে রে মা। কেঁদো না বাবা, তুমি কেঁদো না। এই নিষ্ঠুর পৃথিবী যে তোমার কান্নার দাম দেবে না। এরা চেনে শুধু অর্থ। টাকার মানদণ্ডে এরা মনুষ্যত্বের বিচার করে। গরিবের টাকা দাও। আরে বাবা, বাড়ি করে দিয়েছি, গহনা করে দিয়েছি। চন্দন কে বাবা? আমার বাবা। ইয়েস,
আপনাকে তো চিনি মাস্টার। দেখুন ওই মেয়েকে বলে যান ওই নাকে কাঁদনি প্যান্ট পানানি আমার একদম ভালো লাগে না। শুধু জ্ঞানর জ্ঞানর করে চন্দন, কত সহ্য হয়। চন্দন, মেয়েকে বলে যান একটু ভদ্রলোক হতে। আমরা হচ্ছি ভদ্রলোক। আমার বাবা মদ খেয়েছে, আমি মদ খাচ্ছি, আমার ছেলেও খাবে, তার ছেলেও খাবে। এর নাম হচ্ছে ট্র্যাডিশন। আন্ডারস্ট্যান্ড? আমি কোথায় লুকাবো আমার পড়া? মুখ তোমাকে লুকোতে কোন সহ্য থানা পুলিশ সবই আইন ওদের হাতে। তোর আমার কথা কেউ শুনবে না বাপ, কেউ শুনবে না। বাসার মাথা কেমন ভেঙে পড়েছেন বাবা। ইন্দ্রাদি থাকলে সব একটা কিন্তু বুঝে দিত। তুই একটা কাজ করতে পারবি কিনা? কি কাজ কাকা? ওই ইন্দ্রাদিকে খবরটা জানিয়ে দিতে পারিস না কাকা? অসুবিধা আছে। অসুবিধা? ইন্দ্রাদি নাকি কারোর সঙ্গে দেখা করে না, সে পাগলটাকে নিয়ে ঘরের মধ্যে থাকে। আমি ভেবে পাচ্ছি না পাঁচুয়াকা, ইন্দ্রা দিদির মতো মেয়ে কি করে জানাটা ঘর করছে। বিলাস, যতদিন অজ্ঞতার অন্ধকারে ছিলাম বুঝিনি আমি পাঁচুয়াকা। আজ লেখাপড়া শিখে পরিষ্কার বুঝতে পারছি একদল স্বার্থরেশী মানুষ আমাদের মাথায় হাত বুলিয়ে। চট্টগ্রামে আগুন চলছে, মেদিনীপুর ফুটছে, ঝড় তুলছে বরিশাল ঢাকা। ওই রক্তবাদী সিংহাসন থর থর করে কাঁপছে। বেশি বেইমানের দল মুখ লুকাচ্ছে, ওই বিমানে মুখ লুকাচ্ছে। যুব শক্তি আজ উত্তম, সিংহের মুখ থেকে চিনে আনতে হবে স্বাধীনতার ফুটন্ত সেই সকাল। যদি আমরা লিখে দিয়ে যাব স্বাধীন স্বাধীন ভারতের ইতিহাস। আমাদের স্বপ্ন কি জানো? চাষি মজুরি মেহনতি জনতা পেট ভরে খেতে পাবে, ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না, দরিদ্র হবে না অত্যাচারী, সমাজের বুকে থাকবে না স্বৈরাচার, স্বেচ্ছাচার, স্বৈরাচার অবিচার। এমন দিন কি আসবি বাবু? আসবে, নিশ্চয়ই আসবে। আমরা হয়তো দেখে যেতে পারবো না, আমাদের স্বপ্ন নিষ্ফল হবে না। অবসরের মেঘ সরিয়ে দিয়ে আবার দেখা দিবে নবীন সূর্য। এই পাচু, কি বলছিস শুনতে পাচ্ছিস না? আপনি তো ভদ্র সন্তান, আপনার বাবার বয়স। এই বৃদ্ধ লোকটা আপনার বাবার বয়স, ওর সঙ্গে আপনি না বলতে চান অন্তত হাসিস না। ওই হাসির মাঝে লুকিয়ে আছে কন্যার সাগর। আঘাতের প্রতিঘাত আসবেই। করোনা তোমরা পাবে না, করোনা তোমরা পাবে না। এই কে রে ওই লোকটা? জানতে নেই জানতে নেই হাজার আমাদের ছোট বহু রানীর ভায়া আছে। দেখিয়ে গেল, দেখিয়ে গেল। বানাতে গিয়ে ধরা পড়িয়েছি আর দূরে বাছুক হলো, তবু খারাপ
বাবু ছাড়া পেল না। নামে হাজিরা দেয়, ছাড়াবে ও হাজিরা দেয়। বহুত ফিরিক জানে হুজুর। বহুত তিরিক জানে হুজুর, বহুত তিরিক জানে। তাহলে পাঁচু আমি 2-4 দিনের মধ্যেই টাকার ব্যবস্থা আমি 2-4 দিনের মধ্যেই টাকাটার ব্যবস্থা করে ফেলছি। পাবো না, এ জানা কথা। মাপ যে পাবো না এও আমার জানা কথা। ওরা কি ধান বেচি না হয় মিটিয়ে এই খোরাকির ধান বেচেই না হয় খাজনাটা দিয়ে দেবো। তাই দিও বাপু। হ্যাঁ, নবীন পাল, দিনু হাজরা, আর ওই নবীন পান, দিনু হাজরা, রামচরণ মন্ডল ওদেরকেও বলে দিও ওদেরকেও বলে দিও দিনের মধ্যে খাজনা 2 দিনের মধ্যে এই জন্য খাজনা গুলো পৌঁছে দিয়ে আসে। কাহে চলেগা হুজুর? রাম কাহা চলে হুজুর? কাহা চলে হুজুর? তুমি এসো, তুমি এসো। সনাতন মন্ডলের বাড়ি আমি ওই সনাতন মন্ডলের বাড়িতে আছি। মির্জার বাবু ম্যানেজার বাবু, কত টাকা তোমাকে পাই? এই 1.5-2 বছরে কত টাকা তোমাকে পাইয়ে দিয়েছি? বারে 1000 টাকা করে দিয়েছে চন্দন। 1000 টাকা করে দিয়েছে চন্দন, অর্ধেক নিয়েছেন আপনি। তার অর্ধেক তো আপনি নিয়েছেন। ফালতু কথা একদম বলবেন না। ফালতু কথা একদম বলবে না। মনে পাওনি? মাইনি পানি বাড়ি কিনে দেয়নি? বাড়ি কিনা দেয়নি, আগে আমাকে দিয়েছো। তার ভাগ আমাকে দিয়েছো। আর সন্ধ্যা 7টায় আমি যাচ্ছি। কাল সন্ধ্যে 7টায় আমি যাচ্ছি। 5000 রেডি থাকে যেন। টাকা 5000 রেডি থাকে যেন। কিন্তু 8 দিনের মধ্যে বাজার দাখিল করতে হবে। আবার 7 দিনের মধ্যে হিসাব দাখিল করতে হবে। জামাই বাবা আমাকে দূর করে দেবেন। নইলে জামাই বাবু তা না হলে আমাকে বের করে দেবেন। না, তুমি যদি ভেবে থাকো না, তুমি যদি ভেবে দেখো সানা আমাকে আশ্রয়যুক্ত করে তুমি শান্তিতে থাকবে, এ তোমার আকাশ কুসুম কল্পনা। পুলক বাবু, কি করবো জানো? কি করবো জানো? বেশি কিছু নয়, গলাটা ধরবো, মুরগির মতো ছিঁড়ে ফেলবো। পুলক বাবু, আহাহাহাহা। ভয়ে এই সুন্দর মুখখানা একেবারে পাঞ্চে হয়ে গেছে দেখছি। হ্যাঁ, আচ্ছা কাল সন্ধ্যে 7টায় কেমন মনে থাকে যেন। তোমাকে কোনোদিন ডাকিনি। মনে প্রাণে আমি তোমাকে কোনোদিন ডাকিনি ঠাকুর। এই পিশাচের হাত থেকে তুমি এই নরপিশাচের হাত থেকে আমাকে মুক্তি দাও ঠাকুর, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। বাবু তাহলে তাহলে আমি এখন একটু আসি। আমি একটু আসি। আমি ভৌরানীকে পাঠিয়ে দিচ্ছি। আর ও না, সমস্ত কিছু ফাঁস করে দেয়। রামুকে আমি মেরে ফেলবো। শিখর, বেশি কিছু করতে হবে না, অনলি অন ইনজেকশন। পোস্ট ম্যাডামে প্রমাণ হবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় রামু মারা গেছে। কিন্তু খুন ডোন্ট ফেয়ার মাই ডার্লিং, আই এম এ ডক্টর। মানুষ কিভাবে মারতে হয় তা আমার ভালো করেই জানা আছে। ভাই রে ভাই, সুলতার কিসটা তোমার মনে আছে তো? লতা, হ্যাঁ, সুলতা মুখার্জি 4 মাসের প্রেগনেন্ট হয়েছে। 4 মাসের প্রেগনেন্ট হয়েছিল। সমস্ত দোষ চাপালে আমার কাছে। সমস্ত দোষটা হলো আমার কাঁধে। বয়ফ্রেন্ডের অভাব ছিল না। তার কিন্তু বয়ফ্রেন্ডের অভাব ছিল। ব্যাস একটি মাত্র একটি মাত্র ইঞ্জেকশন, একটি মাত্র ইঞ্জেকশনে। তোমার বিবেক বলে কোনো বস্তুই নেই। বাট ম্যাডাম, প্রাক্তন আইবি অফিসার। ওর বন্ধু সৌমেন প্রাক্তন আইবি অফিসার। আমার উপর তার সন্দেহ জন্মেছে। রামুর উপরেও তার সন্দেহ জন্মেছে। কিছু টাকা দিয়ে দূরে কোথাও আর রামুকে আমি কিছু টাকা দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেবো। অত ঝামেলার কি দরকার? রামু বৃদ্ধ। রামু বৃদ্ধ, কি করে মরতে পারে? হঠাৎ garment and his feet are always bread. This he want about in the street of Athens, talking to people. ওগো শুনছো? আমি এখন নিচে যাচ্ছি। আমি আবার নিচে যাচ্ছি। আমার জলখাবার ঢাকা দিয়ে রেখেছি। তোমার জল খাবার ঢাকা দিয়ে রেখেছি। চালিয়ে স্টোভ জ্বালিয়ে চাটা একটু গরম করে নিও। আসতে দেরি হবে তো তোমার? আসতে দেরি হবে তোমার? না, বেশি দেরি হবে না। না, বেশি দেরি হবে না। বাবার শরীরটা শুনছি খুব একটা ভালো। বাবার শরীরটা শুনছি খুব একটা ভালো নেই। বলে একটা কথা আছে তো। কর্তব্য বলে একটা কথা আছে ঠিক তো। আছে, তুমি যাও। ঠিক আছে,
তুমি যাও, আমি পড়াটা শেষ করে ঘরে যাবো। আমি পড়াটা শেষ করে ঘরে যাচ্ছি। কি পড়ছি রে? দি লাইফ এন্ড ডেথ লাইফ অ্যান্ড ডেথ অফ সক্রেটিস। আন্ডার দি গ্রিন অফ ট্রি কবিতাটা মুখস্থ হয়েছে তো? আমরা কি দিনুত্রী কবিতাটি মুখস্থ হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ হয়েছে। বলো। বলো। Under the greenwood tree, who loves to lie with me, and turn his merry knot unto the sweet bird's trot. Come hither, come hither, come hither. Here shall he sow no enemy but winter and rough weather. অর্থ বলো। অর্থ বলো। যে শ্যামল বনের বৃক্ষের নিচে যে শ্যামল বনের বৃক্ষের নিচে করিতে আমার সঙ্গে শয়ন করিতে আর পাখির কলতান শুনিতে ভালোবাসে, সে এখানে আসুক, এখানে আসুক, এখানে আসুক। বৃষ্টি ছাড়া এখানে বৃষ্টি ছাড়া বৃষ্টি এবং খারাপ শীত এবং খারাপ আবহাওয়া ছাড়া আর কোনো শত্রু প্রবেশ করতে পারবে না। কবিতাটা কে লিখেছেন জানো? কবিতাটা কে লিখেছেন জানো? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। এবার তো চেহারা বেশ উন্নতি হয়েছে। পাহাড় কত আরে ছাপারির পাহাড় কত, সুন্দর প্যান্ট, কি সুন্দর প্যান্ট, দামি জুতো। এই কি বের করছিস? কি বের করছিস? তোর তো দেখছি খুব উন্নতি। তোর তো দেখছি খুব উন্নতি হয়েছে রে হাওয়া। পার্টি ও তোকে যে পাটা টিপে নেয় তো। কিরে গাধা, কোথায় যাচ্ছিস? অনেকদিন আমার চাবুক অনেকদিন আমার চাবুক উপোস হয়ে আছে। আমাকে ছেড়ে দাও ছোট রাজা, তোমার পায়ে তোমাকে বিরতি করে বলছি, আমাকে ছেড়ে দাও। চুপচাপ। তোর বউ নাকি আদালতে গিয়ে পেশ করেছে, সম্পত্তির ভাগ আদায় করতে চায়। কাল নাকি আমার মাকে অপমান করেছে। কারণ নাকি আমার মাকেও অপমান করেছে। সম্পত্তির ভাগটা শিওর দিচ্ছি। এই নে। তোকে তোকে আমি শেষ করে ফেলবো। এত বড় স্পর্ধা তুমি বাঘের বাচ্চার গায়ে তুলেছ? হ্যাঁ, বাঘের বাচ্চা কিন্তু মানুষ হয় না বাবা। যত শক্তি মানুষে হোক, সে পশু ছাড়া আর কিছুই নয়। আমি খুন করবো শয়তানি। ওকে ওকে আমি খুন করবো শয়তানি। আপনি চেষ্টা করে দেখুন। ইন্দ্রনী ইন্দ্রাণী, করতে চাই না। আমি চিন্তাই করতে চাই না। আপনার জীবিত অবস্থায় আপনি জীবিত অবস্থায় দুভাগ করে দিয়ে সম্পত্তি দুভাগ করে দিয়ে যাবেন। যাবেন। আমার উকিল নোটিশ আপনি পেয়েছেন। আশা করি আমার উকিল নোটিশ আপনি পেয়েছেন। একটা মানুষ তুমি পশুকে সন্তান বলে স্বীকার করে আমি একটা মানুষরূপী পশুকে সন্তান বলে স্বীকার করি না। যদি ভেবে থাকে হাবাকে সামনে রেখে তুই যদি ভেবে থাকো হাওয়াকে সামনে রেখে সম্পত্তি ভাগ করবে, আমার সম্পত্তি ভাগ করবে, সেটা তোমার ওই আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই না। সম্পত্তির ভাগ আমি দেবই। সেদিন আকাশে চন্দ্র সূর্যকে বিদায় করে কোন আইন আমাকে এখান থেকে নড়ায়? অশুভ শক্তির কাছে অশুভ শক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করিনি, আজও করব না। তোমার প্রথম এখানে আসবার পর থেকে যে দিনগুলো গত হয়েছে তার কথা একবার চিন্তা করে দেখো। তুমি মদ্যপান করতে না। মামাই আমাকে নারীর উপর দুর্বলতা তোমার ছিল না। আর না না, লজ্জা পাবার কিছু নেই। মামাই আমাকে সারার সঙ্গে পরিচয় করে দিয়েছে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না কি স্বার্থে মামা। স্বার্থ নিশ্চয়ই আছে। হ্যাঁ, তুমি প্রতি মাসে শাহানাকে 1000 টাকা দিয়েছো, তার অর্ধেক গেছে তোমার ওই গুণধর মামার পকেটে। না 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 মামা, আমি নিজের কানে শুনি। আমি নিজের কানে শুনে এসেছি। মামা আমাকে সব কথা বলে। তোমার মামা আমার কাছে সব কথা বলেছে। আজ সে সারার কাছে 5,000 হ্যাঁ, আজ সে শাহানার কাছে 5000 টাকা নিয়ে আসবে। টাকা না দিলে টাকা না দিলে শাহানাকে সে খুন করবে। শাহানাকে সে খুন করার ভয় দেখিয়েছে। এত টাকা দিয়ে মামা কিন্তু এত টাকা দিয়ে মামা কি করছে? তহবিল তসরুপ করে রেস খেলেছে। আমার একটা অনুরোধ, আমার একটা অনুরোধ রাখবে চন্দন। বলুন। শুধু শুয়ে শুয়ে চিন্তা করেছি। আমার বইয়ের এত স্পর্ধা। খাবার বই এত স্পর্ধা পেলে কোথা থেকে? লতা বললে
এটা কি আমারই অন্যায়? মিথ্যে সে বলেনি, কিন্তু কাকা বাবু ছোটবেলা থেকে অত্যাধিক আদরে তুমি মানুষ করে চাইতেই প্রয়োজনের অতিরিক্ত জিনিস তুমি পেয়ে গেলে। কাল না হয় চুপ শয়তানি। আগামীকাল সমস্ত হিসেব আমাকে বুঝিয়ে দিতে হবে। আগামীকাল সমস্ত হিসাব আমাকে বুঝিয়ে দিতে হবে, কালের দিবে টাকা, আর চন্দন দেবে টাকা। আপনার প্রাপ্য টাকা আপনাকে আমি বুঝিয়ে দেয়নি। আপনার প্রাপ্য টাকা আপনাকে আমি বুঝিয়ে দেইনি। মাসে মাসে আমার কাছ থেকে 500 করে টাকা প্রতি নিয়েছেন। মাসে আপনি আমার কাছ থেকে 500 করে টাকা নেননি। গয়না কেন দেবো আপনাকে? এখন 8 টাকা কেন দেবো আপনাকে? চুপ হারামজাদি, তোর বাপ একটা মাত্র পুরুষ। আপনি আমাকে ভুল করবেন। 2 মিনিট সময় দিলাম। নিজেকে তিলে তিলে করে বিলিয়ে দিয়েছে এই অর্থ সঞ্চয়, তার ভাগ চাচ্ছ তুমি? তুমি মানুষ না, জানোয়ার। এই কাগজটা একটা সই করে দে। বিশেষ সই বাজে কথা একদম বলবি না। দে। সই দে। আমি চলে যাচ্ছি, নইলে দুটোকে শেষ করে দেবো। সাদা কাগজে আমি সই করি না। তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস চন্দন, না কাগজে লিখে দে। তুই আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিস, এখনো দে বলছি, নইলে আমি তোকে নির্মম ভাবে হত্যা করবো। আমি লিখবো না। আমার মাথায় কিন্তু রক্ত উড়ে যাচ্ছে। লিখে দিন চন্দন বাবু। কোনো কাজই নেই। ওর অসাধ্য কোনো কাজই নেই। আমার অনুরোধ, আমার অনুরোধ লিখে দিন। আপনি লিখে দিন। 1 থেকে 3 গুণবার সাথে সাথে 1-2 গুণবার সাথে সাথে আমার পিস্তল কিন্তু গর্জে উঠবে। 1, 2, hands up! পিস্তলটা দিয়ে দাও। এসি। দিয়ে দাও পিস্তলটা বলছি। ও, এই পিস্তল? হ্যাঁ, এই যে খেলনা পিস্তল। ভাই রে বাহাদুর। কাকা বাবু আমার সঙ্গে চলো চন্দন। থানায় জমা দিয়ে এই মালটিকে থানায় জমা দিয়ে তারপরে বাড়ি যাব। তারপর বাড়ি যাব। অনেক তথ্য আমি সংগ্রহ করেছি। অনেক তথ্য আমি সংগ্রহ করেছি। চলুন পুলিশ বাবু, চলুন পুলক বাবু। আমাকে ছেড়ে দিন। কাইন্ডলি আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আমি আজই হলপুর থেকে চলে যাবো। আমাকে ছেড়ে দিন। হে, কি পুলক? আমার বন্ধু বীরের তুমি হচ্ছে আমার বন্ধু বীরেন চৌধুরীর শ্যালক। হ্যাঁ, এত সহজে তোমাকে ছেড়ে দিতে পারি না ভাইয়া। লোকে আমাকে নিন্দা করবে। তাছাড়া ছেড়ে দিলে এই সব লোকগুলো আমাকে নিন্দে করবে তো। আমি আপনাকে অনেক টাকা দেবো। হ্যাঁ, আমি একজন সৎ মানুষ, আমি আপনাকে অনেক টাকা দেবো। এই সমাজের সবাই জানে আমি একজন সৎ মানুষ। এই বয়সে আর প্রবণ দেখাবেন না। আমার কি ইচ্ছা হয় জানো? তাকে খুঁটির সঙ্গে দেখে আচ্ছা করে তোলাই দেয়। তোমাকে আমি বিশ্বাস, আমি কিছুই বলিনি। শুধু শুধু আপনি আমাকে সন্দেহ করছেন। আমি ওই ভগবানের দিব্যি নিয়ে বলছি। তুই বলিসনি আমি আর চন্দ্রনা যুক্তি করে হাওয়াকে পয়জনিং ইনজেকশন করে? আজকে আজকে না ডাক্তার বাবু, কথা যদি বলি, আমি যদি একটা কথা বলে থাকি আমার মাথায় যেন ভগবান একেবারে বজ্রাঘাত হাত করে দেয়। আপনারা আমাকে 2000 টাকা দিয়েছেন, আমি কেন খামাখা মুখ খুলতে যাব? আমার কি ডাক্তার বাবু ধর্ম ভয় নেই? তাহলে ওই সৌমেন কি করে বলে হাওয়াকে পরিকল্পিত হবে? আমি তার কি করে বলবো? তবে কি
তবে কি? পুলক বাবু যদি কথাটা বলে থাকে, পুলক এসব কথা জানে না। জানিস তুই, এক জানিস তুই, আর জানে ওই রত্নপ্রভা। তুই যদি না বলে থাকিস, তুই যদি না বলে থাকিস, কি করে এসব কথা? সৌমেন কি করে এসব কথা জানলো? ডাক্তার বাবু, আমি আপনার কাছে বলছি, আমি একটা কথাও কাউকে বলি না। উনি তো আমাকে অনেক কথাই কায়দা কৌশল করে জিজ্ঞেস করেছিল। আমি শালা আনসানেও ওটাকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আমাকে আমি এতদিন চিনতে পারিনি, আমার মা চিনতে পারি না আমার ওই মাকেও। মা, পরে বলবো। পরে বলবো। আচ্ছা, বৌদির সঙ্গে তোমার ভাব আছে? বৌদি? কে বৌদি? কে বৌদি? আহা, ওই যে 3 তলায় যে থাকে। ও, বর্দি? হ্যাঁ, ভাব থাকবে না কেন? আমাকে ছোট বোনের মতো, উনি আমাকে ছোট বোনের মতো ভালোবাসে। বর্দির মতো মেয়ে লাখে জানো, একটা মেয়ে। বর্দির মতো মেয়ে লাখে একটাও মেলে না। চাবুক মেরেছিল বলে? তোমাকে চাবুক মেরেছিল বলে? হ্যাঁ, তাই তুমি হ্যাঁ, তাই তুমি ভাবছো? তাই তুমি ভাবছো? ছি, ছি, ছি। ছি, 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 ছি। বলছো তুমি? কি বলছো তুমি? এই ঘটনার পর এই ঘটনার পর যে আমাকে ডেকে বর্দি নিয়ে আমাকে বললেন, কাছে ডেকে নিয়ে তুই বললে, বিশ্বাস কর স্নেহ, তুই বিশ্বাস কর স্নেহ, আমার মাথায় যেন ভূত আমার চেপে মাথায় গিয়েছে। যেন ভূত চেপে গিয়েছিল। ঠাকুরকে বলি তুই ঠাকুরকে বলি আমাকে যেন ক্ষমা আমাকে করে। যেন সে ক্ষমা করে দেয়। কি বলেছিল? সত্যি বলেছিল? কি তুমি বানিয়ে বানিয়ে বলছো? না, তুমি বানিয়ে বানিয়ে বলছো। এই আমি তোমাকে ছুঁয়ে বলি, যদি মিথ্যে বলে থাকি, যদি মিথ্যে বলি আমার যেন তাহলে আমার গায়ে যেন পুষ্ট ছি, লতা, ছি, লতা, ও কি কথা? এ কি কথা? আমি জানি তুমি মিথ্যে বলছো। আমি জানি তুমি মিথ্যা কথা বলতে পারো না। তাই আবার উদয় হতে চলেছে নতুন সূর্য। আমার এই আমার মুহূর্তের শান্তি আমার জীবনের এই মুহূর্তের শান্তিটুকু তুমি কেড়ে নিও না ঠাকুর, তুমি কেড়ে নিও না, তুমি কেড়ে নিও না। ব্যাস, হৃদয় যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়, সঙ্গে সঙ্গে মৃত্যু। তুমি কি চাও তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে আমিও জেলে যাই? এই বুড়ো বয়সে আমিও কি তোমার সঙ্গে জেলে যাব? বৃথায় তুমি ভয় পাচ্ছ। ইঁদুরের মতো কথা বলো না। ও ডার্লিং, ডার্লিং বললে তোমার মর্যাদায় আঘাত লাগে বুঝি? ভুলেই গিয়েছি। অথচ 25 বছর অথচ 25 বছর আগের রত্নপ্রভা আজকের রত্নকুমার আজকের রত্নপ্রভার চেয়ে অনেক তফাৎ। এখনো তুমি সাবধান হওয়ার শেখো। এখনো তুমি সাবধান হয়ে যাও শেখর। শেষ করে দেওয়ার চেষ্টা করেছি। ওকেও তুমি শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলে। মানে বীরেনকে মানে বীরেনকে? হ্যাঁ, তোমার ওষুধ খেলে এত তোমার ওষুধ খেলে এতদিন তার চিতে দুব্ব গজিয়ে যেত। ভাগ্যিস ডাক্তার ভাগ্যিস উনি ডাক্তার রায়কে দেখিয়েছিলেন, তাই এবারকার মতো বেঁচে গেছেন। তোমার মঙ্গলের জন্যই। আমার মঙ্গল তুমি অনেক করেছো, এবার তুমি মানে মানে এখান থেকে বিদায় হও, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তুমি পুলিশ আসবে। তুমি পুলিশ ডাকবে? হ্যাঁ, উনি থানায় ডায়েরি করেছেন, উনি থানায় ডায়েরি করেছেন। আমাকে 2 বছর ধরে আটকে রেখেছেন। আমাকে 2 বছর ধরে আটকে রেখেছে ইন্দ্রা। আশঙ্কা হচ্ছে আমার আশঙ্কা হচ্ছে লোকে মেরে ফেলবে। আইছি। আমার মনে হয় আমার মনে হয় সৌমেন সেন জল খোলা করবার চেষ্টা সৌমেন সেন জল লাগবে না, ইঞ্জেকশন আমার লাগবে না, আমি ইঞ্জেকশন নেবো না, আমি নেবো না ডাক্তার সাহেব, আমি ইঞ্জেকশন নেবো নেবে না, নেবে না। চুপ। ইঞ্জেকশন পাঁচ নেবে। কি হচ্ছে শিখর বাবু? আপনি আমার ধর্মের বাপ দারোগা বাবু, আপনি না এসেন, আপনি যদি এই মুহূর্তে না আসতেন আমাকে ওই ইঞ্জেকশন দিয়ে একবার মেরেই ফেলতো। এই কমেন্ডার, আর সিরিঞ্জটা সিজ করুন। এটা আপনাদের কোনো কাজে লাগবে না, শুধু জিনিসটা দিন। দেন বলছে নাহলে বল প্রয়োগ করতে বাধ্য হবো। অলরাইট। আমি জানি আমার বিরুদ্ধে কোনো কেস নেই। তবে জানতে পারি কি জন্য আমি গ্রেফতার
হলাম নিশ্চয়ই প্রথমকে 27 বছর আগে 26-27 বছর আগে মেয়েকে আপনি ভালোবেসে একটি মেয়েকে আপনি নিজের মুখে কথাগুলো বলছিলেন আমি আরো কোনো অভিযোগ আরো কোনো অভিযোগ আর কোনো অভিযোগ বসুন বসো সৌমেন প্রভা কিছু জল খাবার কিছু জল খাবার ব্যবস্থা। হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ শঙ্কর পাল চৌধুরী হোয়াট ইজ ইউর ফাদার নেম হোয়াট ইজ ইউর ফাদার নেম মাই ফাদার্স নেম ইজ বীরেন্দ্র নারায়ণ পাল চৌধুরী শঙ্কর না, আচ্ছা শঙ্কর বাবু, আমাদের এই ভারতবর্ষে কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর বিজ্ঞানে সিভি রমন। ধন্যবাদ। আচ্ছা আপনি বলতে পারেন আচ্ছা আপনি বলতে পারেন কোন দেশে সর্বপ্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কার হয়? আপনি বলতে পারেন পৃথিবীর কোন দেশে পৃথিবীর কোন দেশে প্রথমে মুদ্রণযন্ত্র আবিষ্কার হয়? সর্বপ্রথমে মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়? চীন দেশে। আচ্ছা আচ্ছা স্বাধীনতার জন্য স্বাধীনতার জন্য দেশের তরুণদলদের সশস্ত্র বিপ্লব করেছে। স্বাধীনতার জন্য দেশের তরুণদলদের সশস্ত্র বিপ্লব করেছে। দেশের তরুণ দল সশস্ত্র বিপ্লব করেছে। সশস্ত্র বিপ্লব করেছে। আপনি সমর্থন করেন? এসবকে আপনি সমর্থন করেন? দেখুন, রাজনীতির বিশেষ কিছু আমি বুঝি না, তবে তবে আমার ধারণা এই বিরাট মহাদেশের মানুষকে পরাধীন করে রাখবার মতো কোন এখতিয়ার নাই ওই ব্রিটিশদের। বীরেন বাবু, বীরেন বাবু, এবার আপনিই বলুন, আরে এবার আপনি বলুন, আপনার ছেলের শিক্ষাগত যোগ্যতা আছে কি আপনার নেই? ছেলের শিক্ষকতার যোগ্যতা আছে কি নেই? আমি আমি হাসবো কি কাঁদবো? আমি হাসবো কি কাঁদবো আমি যে ঠিক বুঝতে পারছি না। শঙ্কর, শঙ্কর, ওরে আমার শঙ্কর, ওরে ওরে আমার শঙ্কর, তুই কি সত্যি আমার তুই কি আমার সেই শঙ্কর? তাকে আমি স্বপ্ন দেখছি। তোকে কি আমি স্বপ্ন দেখছি? না বাবা, আমি তোমার সেই শঙ্কর, তার অক্লান্ত কিন্তু যার অক্লান্ত সাধনা আর সুকঠিন আত্মত্যাগে আজ আমি মেঘমুক্ত তারা, সে তোমার ওই বৌমা ইন্দ্রাণী। ইন্দ্রা, ইন্দ্রা, মা আমার, তুই আমাকে ক্ষমা কর মা, আমাকে মার্জনা কর। বাবা, আপনি আমার আপনি আমার পিতৃস্থানীয় গুরুজন, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? কি করছিস দাদা? তুমি আমাকে ক্ষমা করো দাদা, আমি যে অনুতপ্ত। দূর পাগল, অনুতাপ কিসে? আজ তো আমাদের বিরাট আনন্দের দিন। যে দুর্ভাগ্যের কালো মেঘ আমার জীবনটাকে আচ্ছন্ন করে দিয়েছিল তা আজ অপসৃত দেখা দিয়েছে হাসির নেহারিকা পুরীতে। আজ আমি মেঘ মুক্ত তারা, আজ আমাদের মহা আনন্দের দিন। হ্যাঁ, না না, আপনি ওই দিকে তাকায় বলেন, অসুবিধা নেই। আপনি টিভির দিকে তাকায় বলেন, ওই টিভির দিকে। হ্যাঁ, আর কোন সাউন্ড আপনি বলেন নাকি? অসুবিধা নেই। আমন্ত্রিত দর্শক মন্ডলী, উল্টাডাব গুলবাগ নাট্য গোষ্ঠীর উদ্যোগে আজকে যে নাটকটি মঞ্চস্থ হতে চলেছে, সে নাটকটির রচয়িতা প্রখ্যাত নাট্যকার রঞ্জন দেবনাথ। আমার
মঞ্চ থেকে অন্তর্ধানের পরই নাটক শুরু হবে। আমার বিশেষ অনুরোধ, আপনারা অত্যন্ত ভদ্রচিত ধৈর্য সহকারে শুরু থেকে সমাপ্ত পর্যন্ত নাটকটি উপভোগ করবেন এবং আমাদের এই নাট্যগোষ্ঠীর ক্ষুদ্রতম সাংস্কৃতিক যে মনোভাব ফুটে উঠবে তা আপনারা পুরোপুরি অনুধাবন করতে সক্ষম হবেন। আমার এই কথা এবং আশা ও আহ্বান রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আরো নামা দেন, ছেড়ে দেন। ঠিকই গেছে, ভালো লাগে না। বাইরে দেন, আরো জিনিসটা দেখি নাকি